আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি দেখছেন তাতে কি মনে করছেন? এই যে তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশে আসবেন, এই উপলক্ষে ঢাকা এয়ারপোর্ট রোডে হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর রোডে যে পরিস্থিতি পরিবেশ তৈরি করা হচ্ছে, সরকার হাজার হাজার পুলিশ নিয়োগ দিচ্ছে বলে জানা গেছে তার নিরাপত্তার জন্য। অবশ্যই আমরা নিরাপত্তা কামনা করি তিনি সহ বাংলাদেশের প্রতিটা নাগরিকের, শুধু বাংলাদেশের প্রতিটা নাগরিকের না, যারা বিদেশিরা আছেন বাংলাদেশে বিভিন্ন কাজে কর্মে মেহমান হিসেবে, সকলের নিরাপত্তা, প্রতিটি প্রাণীর নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা আমরা চাই। জনাব তারেক রহমান তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র। দুজন সম্মানিত ব্যক্তির পুত্র সন্তান, সেটা কারো অস্বীকার করার মতো নেই। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। তিনি তাদের পারিবারিক গঠিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা এখন গুরুতর অসুস্থ। তিনি প্রায় 17 থেকে 18 বছর পর বাংলাদেশে আসবেন। তিনি বলা হয়ে থাকে তিনি নির্বাসিত জীবনে আছেন। তিনি লন্ডনে আছেন, ইংল্যান্ডের রাজধানী, ব্রিটেনের রাজধানী লন্ডনে আছেন এত বছর। সে দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম হয়ে, বা কেউ কেউ বলে থাকেন যে ব্রিটিশ পাসপোর্ট তিনি নিয়ে সেখানে আছেন। বাংলাদেশে ভোটার তিনি হবেন, এখনো হননি। তো কি জন্য গিয়েছেন? মানুষ বলে থাকে মুসলেকা দিয়ে গিয়েছেন, রাজনীতি করবেন না। 111 সরকারের সময় থেকে মারধর করা হয়েছিল, তৎকালীন সেনাবাহিনীর দুষ্ট লোকজন তাকে মারধর করেছে। ইন্ডিয়ান প্রোপাগান্ডা ছিল তার বিরুদ্ধে। ইন্ডিয়ান হেজিমনি, ইন্ডিয়ান এজেন্ট যারা আছে তারা তার উপরে মারাত্মক ধরনের অন্যায় করেছিল, এটা আমরা সকলেই জানি। তো এই ব্যাপারগুলো আমাদের জানাশোনা আছে যে তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, তিনি মালয়েশিয়াতে মারা যান। তার জানাজা আমি গিয়েছিলাম। খালেদা জিয়ার জন্য আমাদের সকলেরই শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে। তো এই আরাফাত রহমান তারেকের মৃত্যুতে বাংলাদেশের অনেক লোক শোক পেয়েছে, লক্ষ লক্ষ লোক জানাজায় উপস্থিত হয়েছিলেন। যাই হোক, সেদিকের আলোচনায় যাচ্ছি না, সেই হিস্ট্রিক্যাল আলোচনা যাচ্ছি না। তারেক রহমান একজন রাজনীতিবিদ। আমরা দেখেছি যে পৃথিবীর বড় বড় দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে আততায়ীরা বিভিন্নভাবে মেরে ফেলেছে। পাশের দেশ ভারতের ইন্দিরা গান্ধী, তাকে মেরে ফেলেছে। তার ছোট ছেলে বিমান ক্রাশে মারা গেছে, বড় ছেলেও মারা গেছে বোমা হামলায়। রাজীব গান্ধী, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। পাকিস্তানে ঘটেছে বিভিন্ন ধরনের ঘটনা, মিঞ্জির ভুট্টোর ঘটনা আমরা জানি। আমরা সৌদি আরবের রাজ পরিবারের মতন পরিবারেও জানি যে সেখানে একজনকে স্বর্ণের তরবারি দিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা জানি, সেখানে কয়েকজনকে মেরে ফেলা হয়েছে। বিভিন্ন দেশে ঘটনাগুলো রয়েছে। তো এগুলো আমরা জানি। নিরাপত্তাজনিত সমস্যা সারা পৃথিবীতে আছে, নিরাপত্তার জন্য ব্যবস্থাপনা আছে। গ্রাম পর্যায়ের অনেক রাজনীতিবিদ সাথে গানম্যান রাখে। আমি গ্রামগঞ্জে দেখেছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবে বা চেয়ারম্যান একবার হয়েছিল, সে সাথে গানম্যান রাখে। তো এগুলো আমরা দেখে আসতেছি বাংলাদেশে, এই কালচারটা। এখন তারেক রহমানের নিরাপত্তা রাষ্ট্র দিবে। আবার এই যে ওসমান হাদি শহীদ হয়ে গেল, আরো হাজারো ওসমান হাদিরা যারা নাম করা না, অনেক যুবক তরুণ, তাদেরকে মেরে ফেলা হচ্ছে।
সকলের নিরাপত্তার দায়িত্ব তো রাষ্ট্রের। মহান আল্লাহ তাআলা নিরাপত্তার মালিক। আল্লাহ তাআলা তো আবার নিয়ম দিয়ে দিয়েছেন, যারা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে তাদের নিরাপত্তা দান করবে, নিরাপত্তা দিবে। তো তারেক রহমান বাংলাদেশের একজন নাগরিক হয়তো হবেন বা আছেন, বা একজন রাজনীতিবিদ, একটা দলের প্রধান বা সেকেন্ড পার্সন। লিখিতভাবে তো তিনি এখন সেকেন্ড পার্সন দলের, চেয়ারপারসন অসুস্থ। তার জন্য যে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে মিডিয়ায় তাকে নিয়ে যে যে ধরনের কথাবার্তা হচ্ছে, এটা কি অতিরঞ্জিত মনে হচ্ছে না? এটা কি ফখরুদ্দিন সরকার যেভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিল, তাও তো সে একটা ফর্মালিটি রক্ষা করেছিল। বোঝা যায় না খালেদা না হাসিনাকে বানাবে। নির্বাচনের আগে দুজনকেই অ্যারেস্ট করেছিল। এখন তারেক রহমানকে নিয়ে যে লম্ফ-ঝম্প মিডিয়া, বাংলাদেশের যে সুশীলরা আছে তাতে বোঝা যায় সে তো ইলেকশনের আর প্রয়োজন নাই, তো তারেক রহমানই প্রধানমন্ত্রী হয়ে যাবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো যে আছে, জামাত ইসলামে আছে, অন্যান্য দল আছে, তো তাদের ব্যাপারে কি এত নিরাপত্তার দরকার আছে না? জামাত ইসলাম তো একটা বড় পার্টি, আর মিডিয়া তাদেরকে নিয়ে কথা বলে না কেন? শুধু নির্বাচনের আগেই একজনকে কিভাবে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে, ভাবসাব তো সেরকমই মনে হচ্ছে। আর একটা লোকের জন্য ঢাকা এয়ারপোর্ট রোড বা ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় এরকম হতে পারে কিভাবে? যদি তিনি নিরাপত্তায় না থাকতে পারে, বাংলাদেশে কেউ তো থাকার কথা না। সকলের নিরাপত্তা দরকার। ওসমান হাদির অপরাধী কেন এখনো ধরা ছোঁয়ার বাহিরে? তো ডেমোক্রেটিক্যাল সিস্টেমে যদি ইলেকশন হয়, একটা রাষ্ট্রে যদি ডেমোক্রেটিক্যাল সিস্টেম কালচার থাকে, গণতান্ত্রিক পদ্ধতি থাকে, গণতান্ত্রিক পদ্ধতিগুলো যে কালচারগুলো যে দেশে আছে, আপনারা দেখে থাকবেন যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান সেকেন্ড পার্সনকে নিয়ে কি ধরনের করা হয়। তো তারেক রহমান কি সেই কালচারটা বজায় রাখতেছেন? তার জন্য যেটা করতেছে অতিরঞ্জিত না? ইলেকশন কমিশন বলতেছে বিচ্ছিন্ন ঘটনা ওসমান হাদির। তো এই যদি হয়, আবার তাদের যে কার্যক্রম, সকলের যে কথাবার্তা, তাতে বোঝা যায় তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন। ইলেকশনের তাহলে দরকার কি? সুতরাং আমি যেটা বলতে চেয়েছি, এলোমেলোভাবে বলেছি, বুঝতে পেরেছেন। তো আপনারাই এটা দেখেন যে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। আমরা এই জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয়নি, অনেক ত্যাগ আছে বাংলাদেশের মানুষের, হাজার হাজার মানুষের জীবন দিয়েছে 5 আগস্টের পূর্বে। আমরা 5 আগস্টের দিনও দিয়েছে, বিপ্লব হয়েছে, এজন্য দেওয়া হয়নি। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, সেখানে যে রহমান হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, অসুবিধা নেই। নির্বাচনে যাদেরকে ম্যান্ডেট দেবে তারাই হোক। আসসালামু আলাইকুম।